চোখ বড় বড় করে রুমে এসে প্রমুখের পেছনে দাঁড়ায়। অস্থির চিত্তে বলে, স্যার, আপনি শেরওয়ানি পরেছেন কেন? প্রমুখ জবাব দিল না। বলদ, বিয়েতে মানুষ কি পরে? অবশ্যই শেরওয়ানি। জীবনে একটা মাত্রই বিয়ে, তাও আবার এত বছর তীব্র নিন্দা জানানোর পর আজ একটু মন চাইছে অমনি সায় দিয়েছে সে। কখন আবার তার ভেতরে মন তার সাথে বিরোধিতা করবে, বলবে বিয়ে করিস না, এইসব পাগলের কারবার। তুই সুস্থ মানুষ, তখন দেখা যাবে লাল বউ দেখার স্বপ্ন চিরকাল স্বপ্নই রয়ে যাবে। হুম, এখন মন যা চায় তাই করবে প্রমুখ। সে চুল শুকিয়ে আছড়ে নিল। ততক্ষণে জুলেখাও যথেষ্ট সেজেগুজে এসেছে। লজ্জায় মরিমরি হয়ে প্রমুখের রুমে উকি দিল। তখনই চোয়াল ঝুলে ধপ করে মেঝেতে পড়ল। এ কি দেখছে সে? প্রমুখ বরবেশে কেন? মনে জাগলো, তবে কি প্রমুখ তাকে বিয়ে করবে? লজ্জায় আড়ষ্ট হয়ে নিচু হয়ে দাঁড়িয়ে রইল সে। ইস, কি হচ্ছে এসব? প্রমুখ হাতে ঘড়ি দিয়ে নজর দিল কবির আর জুলেখার দিকে। কবিরকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আর জুলেখাকে লজ্জা পেতে দেখে বলল, আশ্চর্য, বিয়ে করব আমি? তোদের কি হলো? মনে হচ্ছে লজ্জায় নীল সাগর হয়ে যাচ্ছিস। আজ আমার বাসর নাকি তোদের? জুলেখার কান গরম হয়ে যায়। বাঁশর শব্দ কানে যেতেই গরম ধোঁয়া বের হয়। সে টিকতে না পেরে দৌড়ে পালিয়ে যায়। কবির থম মেরে দাঁড়িয়ে আছে, ঠোঁট দুটি আলাদা। প্রমুখ বিরক্ত হলো এসব দেখে। তাকে কি ভালো দেখাচ্ছে না? কিছু বলছে না কেন? কবিরের সামনে দাঁড়িয়ে কটমট করে বলল, আমাকে কি সুন্দর দেখাচ্ছে না? বড় বড় চোখে তাকিয়ে আছিস কেন? কুনজর দিচ্ছিস? কবিরের হুঁশ ফিরে থতমত খেয়ে বলে, জি স্যার, খুব সুন্দর লাগছে, কিন্তু কার বিয়ে স্যার? আমি বাদে এই রুমে কেউ আছে? গমগমে আওয়াজে কবির দমে যায়। চুপসে যাওয়া গলায় বলে, কিন্তু কাকে করবেন স্যার? মুখে মুখে তর্ক করিস না আহমক। আর একটা শব্দ করলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। প্রমুখ কথা শেষে হাত ঘড়ি দেখে বলে, কাজীকে ফোন দে, আসতে না চাইলে তুলে আনবি। 2টার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই। দমে যায় কবির। মাথা ঝাঁকায় উপরে নিচ, কিন্তু মনে খুঁতখুঁতি থেকেই যায়। কয়েক মিনিট দাঁড়িয়ে শেষে মুখ খুলে এই কাচুমাচু করে বলে, বউ? আপনার বউ কোথায় স্যার? প্রমুখ কটমট করে তাকায় কবিরের দিকে। কবিরের একটার পর একটা প্রশ্নে ইচ্ছে করছে এখানে তাকে মেরে ফেলতে, কিন্তু না, আজ সে কিছুই করবে না। আজ পবিত্র দিন, শুভ কাজে যাচ্ছে, তাই নিজেকে নিয়ন্ত্রণ করে কথায় ক্রোধ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কবুল বলার পরেই দেখতে পারবি। পারলে তোর কোলে বসিয়ে রাখবো, তখন আত্মা মিলিয়ে দেখিস। এবার চল। আপনার বউ আমি কোলে নেব কেন স্যার? প্রমুখ চোখ বন্ধ করে নিজেকে সংযত করলো। রুম থেকে বেরিয়ে বলল, তাহলে মাথায় নিবি? কবির শুকনো ঢোক গিলল। সে প্রমুখের কথার জবাব না দিয়ে তার পিছু যায়। প্রমুখ চট করে কবিরের আপাদমস্তক নজর বুলিয়ে বলে, আমার রুমে কালো লাগেজ দেখতে পেলি না? ওটা নিতে বলেছি কখন? নাকি আমার ভরসায় বসে আছিস? কবির কাঁচামাচু করে দাঁত কেলিয়ে হেসে রুম থেকে লাগেজ হাতে নিয়ে আসে। প্রমুখ চশমা পড়ল চোখে, লম্বা শ্বাস ফেলে বলল, তোর বউ কিভাবে সংসার করছে? আমার সন্দেহ হচ্ছে অনেক। আদৌ কি সুখী রাখতে পারছিস বউকে? কোনো কিছু বুঝিস না, অথচ ধেই ধেই করে বিয়ে সেরে ফেলেছিস। এতই তাড়া? কবির কিছুটা অপ্রস্তুত হয়। কাকে না কাকে বিয়ে করবে বলছে, এখন আবার তার বউকে মাঝখানে টানছে। মনে মনে খেপে গেলেও প্রকাশ করলো না, চুপ করে দাঁড়িয়ে রইল সে। প্রমুখ হঠাৎ রান্নাঘরে উকি দিয়ে বলে, চিনির ডিব্বাটা নিয়ে আয় দেখি। কেন স্যার? আবার মুখে মুখে তর্ক? কবির দমে গিয়ে জিহ্বায় কামড় দেয়। পা বাড়িয়ে রান্নাঘর থেকে চিনির ডিব্বা এনে প্রমুখের হাতে দিল। অমনি তেতে উঠে ঝাঁঝালো স্বরে প্রমুখ বলে, আহাম্মক, কাল থেকে তোর চাকরি আউট। চিনি আমার মাথায় ঢেলে দে, বেয়াদব। কবির ঢোক গিলে বোকা বোকা গলায় বলে, মাথায় দিব কেন স্যার? তাহলে যে আঠা লেগে যাবে। প্রমুখ চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করলো। নিজেকে শান্ত করে বলল, বাসায় আপাতত মিষ্টি নেই, 1 চামচ চিনি খাইয়ে দে। শুভ কাজে মিষ্টি মুখ করে যেতে হয়। কবির হত বিহব্বল হয়ে ফেলফেল নয়নে তাকায় প্রমুখের দিকে। এত মারাত্মক চিন্তা নিয়ে ঘুমায় কিভাবে এই লোক? কবিরের হা করে তাকানো দেখে প্রমুখ শক্ত গলায় বলে, আর 1 মিনিট সময় নষ্ট করলে সব চিনি তোর মুখে পুড়ে দেব।
কবির খুক খুক করে কাশে। তাড়াহুড়ো করে ডিব্বা থেকে চিনি বের করলো সে। প্রমুখের দিকে বাড়াতেই মিষ্টি হেসে খেয়ে চোখ বন্ধ করে বলল, আহা, এই যেন অমৃত। একবার মুখে দিলে হারিয়ে যায় কল্পনার জগতে। কবির মুখ বাঁকা করে ডিব্বা রেখে আসে। প্রমুখের মন এখন পুরোপুরি চাঙ্গা। আহা, বিয়ে বিয়ে ফিল পাচ্ছে সে। জুলেখাকে ডাকলো সুর টেনে। জুলেখা, জুলেখা রে, তোর ভাইয়ের বিয়ে খেতে যাবি না? নতুন ভাবি দেখবি না? জুলেখা এতক্ষণ লজ্জায় আড়ষ্ট হয়ে বিছানায় শুয়ে দুহাত ভাঁজ করে উপর হয়েছিল। প্রমুখের চেহারা চোখে ভাসছে তার। কিভাবে বাসর ঘরের কথা বলল! ইস, জুলেখার আত্মা কাঁপুনি দিচ্ছে। বরবেশে প্রমুখকে কত সুন্দর লাগছে, সে কথা কি প্রমুখ জানে? শুয়ে এসব ভাবনায় মাঝেই প্রমুখের গলা কানে আসে তার। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। এরপর উঠে সেখান থেকে বলল, এভাবে নাম ধরে ডাইকেন না ভাইজান, কেমন কেমন লাগে। আমি আপনার সামনে যাইতে পারুম না। কাপা কণ্ঠে বহু কষ্টে বলল জুলেখা। তার কথা প্রমুখের কানে পৌঁছালো তো। শেষে প্রমুখ তাকে না আসতে দেখে শক্ত গলায় বলল, আসবি নাকি আছাড় মেরে ব্যাং বানিয়ে দিব? তুই চাইছিস না ভাইজান বিয়ে করুক? এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম। জুলেখা আবারও লজ্জায় হিম হয়ে যায়। কিভাবে বুঝাবে তার লজ্জা করছে? এবার না গেলেও তো দেখা যাবে সত্যি সত্যি আছাড় মেরে ব্যাং বানাবে। জুলেখা মাথায় লম্বা ঘুমটা দিল। তার হাত পা কাঁপছে। খুব কষ্টে প্রমুখের সামনে দাঁড়ায়। তাকে এভাবে লজ্জা পেতে দেখে ভরকালো প্রমুখ। এত বড় ঘুমটা দিয়েছে কেন? মনে হচ্ছে সিরাতের নয়, বরং জুলেখার বিয়ে। তার পা এমন কাঁপছে কেন? প্রমুখ থমথমে গলায় বলল, আজ তোর বিয়ে নাকি আমার? যা, কি যে বলেন ভাইজান, লজ্জা করে আমার। জুলেখা মিহি কণ্ঠে বলল কথাটা। প্রমুখ চোখ বড় বড় করে বলল, লজ্জা? তোর লজ্জা? হোমা, কেন? আজ আমার বিয়ে, আমার বাসর, আর লজ্জা করছে তোর? জুলেখার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এইভাবে বাসর বাসর করছে কেন ভাইজান? আর মেয়ে পেল না, তাকেই কেন বিয়ে করতে হবে? আবার বলছে লজ্জা পাচ্ছে কেন? কান দুটো মুহূর্তেই গরম হয়ে গেল। চোখ বন্ধ করতেই শুনতে পেল প্রমুখের আদেশ, বরযাত্রী, যাওয়ার ইচ্ছে হলে জলদি আয়, নয়তো বাসর ঘর সাজা। আমি বউ নিয়ে আসছি। তোর ভাবি আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জুলেখা মন দিয়ে শুনল প্রমুখের কথা। তৎক্ষণাৎ চোখ বড় বড় হয়ে যায় তার। ভাইজান কি বলল? বউ নিয়ে আসছে? ভাবি অপেক্ষা করছে? এসবের মানে কি? তবে এতক্ষণ সে কি ভুল ভাবলো? মুহূর্তেই ভেতরে ভেতরে আবারও লজ্জায় মরেই গেল। ছি, ভাইজান কি বুঝে ফেলেনি তো? হায় আল্লাহ! ঠিক হয়েছে, তাকে কেন আগে আগে বেশি বুঝতে হবে? প্রমুখ কি মুখ ফুটে বলেছে, জুলেখা আমার সোনা, তুমি হবে আমার বউ? এই ছেলেকে বিয়ে করে ধন্য হও। না, এইসবের কিছুই তো বলেনি, শুধু বলেছে আজ বিয়ে করবে। মস্তিষ্ক সব কথা ঢুকতেই তাদের পেছন পেছন দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। ছি, নিজে নিজেই কত কি ভেবে নিয়েছিল। লজ্জায় মাথা ওঠানোর জো নেই তার। সে তার লম্বা ঘুমটা একটানে খুলে ফেলে প্রমুখের দিকে তাকায়। হাঁপাতে হাঁপাতে বলে, ভাইজান, আমরা বউ আনতে যাইতাছি। প্রমুখের মন আজ বড্ড ফুরফুরে। সে মিষ্টি হেসে মাথা ঝাঁকায়। জুলেখা বুক ধরফর করে। সে স্থানে হাত রাখলো সে। আল্লাহ, কেমন ধুকপুক করছে। সে বড় করে নিঃশ্বাস নিল। যাক, বাঁচা গেল। অন্তত বাসরের জিনিসটা তার সাথে হচ্ছে না। এক রুমে প্রমুখ নামক মারাত্মক হার্ট ব্রেক করা মানুষটির সাথে থাকতে হচ্ছে না। যে বউ হচ্ছে সে বুঝি খুব সাহসী, নয়তো একরোখা। হিংস্র রাগী মানুষটার সাথে সারা জীবন কিভাবে কাটানোর সিদ্ধান্ত নেয়। যদিও তাকে খুব আদর করে, ভেতরে তার একটা সুন্দর মনও আছে। সে মনে মনে ভাবির জন্য দোয়া করলো। কবির গাড়ি চালাচ্ছে। তখনই প্রমুখ গমগমে গলায় বলল, আচ্ছা কবির, বউকে আদর করার কয়েকটা টিপস দে। কি করলে বউ ভালোবাসবে আমায়? তুই বিবাহিত পুরুষ, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে তোর। কবির থতমত খায় তার কথায়। এতদিন মেয়ে নিয়ে শুয়ে আজ তাকে বলছে ট্রিপস দিতে। হ্যাঁ, পারলে সে আরো তার কাছে বুদ্ধি নিতে আসে। নিজেকে স্বাভাবিক রেখে বলে, স্যার, বউ নামক প্রাণীরা ভীষণ মারাত্মক। আপনারে মুরগির মাংসের বদলে কুমিরের মাংস খাওয়াইলেও বুঝবেন না। তারা ডাইনি, জামাইয়ের মাথা
চিবিয়ে খাওয়ার জন্যই তাদের জন্ম হয়েছে। প্রমুখ হাত দিয়ে কবিরের ঘাড়ে চাপড় মেরে বলল, সাব্বাস বেটা, এই না হলে প্রমুখের চামচা। চামচা। কবির থমকে যায়। তাতে কি? তাকে কি অপমান করলো? মুখটা কাদো কাদো করে বলল, স্যার, এভাবে অপমান করতে পারেন না, আমি রাগ করলাম। প্রমুখ উচ্চস্বরে হাসলো। ফোনে টাইম দেখে গম্ভীর স্বরে বলে, আজ রাতে বউ তোর কাছে আসবে না, কথা মিলিয়ে রাখিস। তোকে করলা ভাজি খাওয়াবে, অন্য রুমে ঘুমাবে, পারলে বাপের বাড়িও চলে যেতে পারে। কেন স্যার? এমন ভয়ঙ্কর কথা মুখে আনবেন না। প্রমুখ ফোনে কবির আগের বলা কথাগুলো সব রেকর্ড করেছে। সে প্লে করে শোনালো কবিরকে। কবির ভরকে গেল। শুকনো ঢোক গিলে মনে মনে বলল, শালা খাটাস, বিয়ে করে দেখ, সুখ কোন কোন জঙ্গলে পালায়। বউ তোর থেকে এক ধাপ উপরে থাকবো, মিলিয়ে নিস। সাফন শুয়ে আছে বিছানায়। সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটো লাল হয়ে আছে। শুধুমাত্র টাকার জন্য সিরাত এত জঘন্য কাজ করবে ভাবতেও পারেনি সে। তাকে একবার বললেই তো যত টাকা লাগে সব ম্যানেজ করতো সাফন। তার এতদিনে যত্নে করা ভালোবাসা সব ভোগ করলো ওই প্রমুখ। মানতেই পারছে না কোনোভাবে সে। কালকের একটা কথা কানে বাজতেই চোয়াল শক্ত হয়ে যাচ্ছে তার। সব কিছুতেই নজর দিচ্ছে ওই প্রমুখ। শেষে সিরাতকেও ছাড়লো না। কার জন্য এত বছর অপেক্ষা করলো সে? প্রমুখের কথাগুলো কানে বাজতেই চিৎকার করে উঠল সে। না, এত সহজে ছেড়ে দেব না। একবার যখন আমাদের মাঝখানে এসেছিস, নামের শান্তি নেই। দরকার হলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলব। তার চিৎকারে সাফওয়ানের বাবা মা দৌড়ে রুমে আসে। ছেলেকে অপরিপাটি, চুলগুলো এলোমেলো ভাবে দেখে রাহিলা বেগম ছুটে আসে। ছেলের মাথায় হাত রেখে বলে, কি হয়েছে বাবা, আমাকে বল। মা, এর প্রমুখ আমার ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে। রাগে সারা দেহ কাঁপছে তার। দাঁতে দাঁত চেপে সাফওয়ান বাবার দিকে তাকায়, বলে, বাবা, তুমি চাও না তোমার ছেলে সুখে থাকুক? ওই প্রমুখ আমার গায়ে কাটার মতো বিঁধে আছে। ভদ্রলোক প্রমুখের নাম শুনে চমকে তাকায়। উত্তেজিত হয়ে বলে, প্রমুখ আর সিরাতকে? ওই মেয়ে যার কথা প্রতিদিন আমাদের বলো? হ্যাঁ, ওই সিরাত। তাকেও আমার থেকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বাবা। আমি সহ্য করতে পারছি না। একদমে কথা বলে বিছানার চাদর খামচে ধরে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সাফওয়ান। ভদ্রলোক চিন্তায় পড়ে যায়। হাতে সিগারেট ফেলে দিয়ে বলে, সাবধান করেছিলাম তাকে। তুমি রেস্ট নাও মাইশান, আমি দেখছি। রাহেলা স্বামীর দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে, আর কত টাকার জন্য নিচে নামবে? রাহেলার কথা শেষ হতেই শক্ত হাতে চড় পড়ল তার গালে। সাফওয়ান তার বাবার হাত ধরে বলল, রিল্যাক্স বাবা, রেগে যেও না। মায়েদের মন একটু নরম হয়। অনবরত রাগে ফুঁসে বাসা থেকে বের হলো। বোনের সাথে কথা বলা জরুরি। এভাবে চললে বাঁচার উপায় থাকবে না। সব প্ল্যান নষ্ট হয়ে যাবে নিমিষেই। সিরাতের ফ্ল্যাটের সামনে এসে নিজেকে পরিপাটি করে নিল প্রমুখ। কবির আর জুলেখা ওর পেছনেই দাঁড়ানো। কবির এ বাসায় নামানোর পর থেকে মুখে হাজারো বিস্ময় নিয়ে বসে আছে। এখানে তো সেই মেয়ে থাকে যার ইনফরমেশন কালেক্ট করতে বলেছিল তাকে। তবে কি সেই মেয়ে? মুহূর্তেই চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। প্রমুখ সময় নিয়ে ভাবলো কিছু। গলা খাকারি দিয়ে তার মুখটা লাজুক ভঙ্গি করে জুলেখাকে বলল, তোর ভাবি পছন্দ করবে আমায়? সব ঠিকঠাক আছে? জুলেখা মুচকি হেসে বলল, জি ভাইজান, মারাত্মক লাগতাছে। তবে বলছিস তোর ভাবি আমাকে দেখার সাথে সাথে টাল খেয়ে পড়ে যাবে? হ্যাঁ, ঠিক ঠিক। প্রমুখ ইমপ্রেস হলো জুলেখার কথায়। ঠোঁট টিপে হেসে বলল, লজ্জা করছে কবির, পকেট থেকে রুমালটা দে। কবির ভরকে যায় লজ্জায়। তাও আবার এই লোকের। হ্যাঁ, তার ভাবনার মাঝে প্রমুখ চোখ গরম করে বলল, হাম্মক, বললাম না লজ্জা করছে। এই প্রথম বিয়ে করতে আসলাম, কাজী শালা কোথায়? আমি দেরি করতে পারবো না, একদম কবুল বলবো, তুই কাজীকে বলে দিস। কবির কাচুমাচু করে বলল, কাজী বাসার নিচেই, লজ্জার কিছু নেই স্যার। ফটাফট কবুল বললেই বিয়ে শেষ। প্রমুখ হঠাৎ মুখ চুপসে কবিরের দিকে তাকায়, বলে, স্টুপিড, শুভ কাজে এসেছিস, মিষ্টি কোথায়? যা বলছি 20 কেজি মিষ্টি কিনে আন।
শাশুড়ির 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই। কবির মুখ লুকানো দৃষ্টিতে জবাব দেয়। কাজীকে আনার সময় কিনে আনবো স্যার। এবার বেল বাজান। প্রমুখ লজ্জা ভারী হয়ে কলিং বেল চাপলো। ব্যাপারটা এমন, সে খুব লাজুক। গভীরের হাত থেকে রুমাল নিয়ে মুখ ঢাকে। তৎক্ষণাৎ তায়ামা খানম দরজা খুলল। এভাবে বরবেশে একটা ছেলেকে দেখে সে ভড়কে যায়, চমকে তাকায় তাদের দিকে। তার বাসার সামনে এরা কি করছে? ভুলে অন্য অ্যাড্রেসে চলে আসেনি তো? তাইমা খানম কিছু বলার আগেই প্রমুখ লম্বা করে সুর টেনে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আমার বউ কি বাসাতেই আছে? প্রমুখ আন্দাজে কথাটা বলে, কারণ এ বাসায় মা মেয়েই থাকে। সিরাতকে সে চিনে, তাই সামনের মহিলাটা সিরাতের মাই হবে। তাছাড়া মহিলাটি বেশি ইয়াং। সে মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে তাকিয়ে রইল। যে করে হোক আগে মেয়ের মাকে পটানোই শ্রেয়। তায়ামা খানম থমকে যায়, থতমত খেয়ে সালামের উত্তর দিয়ে বলে, বাবা, ভুল ঠিকানায় এসেছো। তোমরা কে বাবা? প্রমুখ কপাল কুঁচকে তাকায়, ঠোঁট ফুলিয়ে বলে, নিজের মেয়ের জামাইকে চিনতে পারছেন না? এই কেমন শাশুড়ি আপনি? একমাত্র মেয়ের জামাই, কই আদর যত্ন করবেন তা না, চিনতেই পারছেন না। বাসার বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। তায়ামা খানম জোরপূর্বক হেসে বলে, আসলে আমার মেয়ের বিয়েই হয়নি। তোমাদের কোথাও ভুল হচ্ছে বাবা। প্রমুখ চেতে উঠল, কপাল চাপড়ে বলল, না না না, এ শাশুড়ি মানব না। সিরাত, সিরাত কোথায়? তাকে ডাকুন, আমার বউকে ডাকুন, বলুন তার স্বামী তাকে নিতে এসেছে। মেয়ের নাম শুনে তায়ামা খানম হতবিহ্বল হয়ে যায়। তার মেয়ে বিয়ে করেছে? কই, তাকে তো কখনো বলেনি। তবে কি এর জন্যই বিয়ের কথা বললেই নাকচ করত? তার চোখে পানি চলে আসে। একমাত্র মেয়ে, কিভাবে না জানিয়ে বিয়ে করলো? এত মিশুক ভদ্র ছেলে জামাই হিসেবে পেয়ে সে কি রাগ করত? বরং উল্টো খুশি হতো। কি মিষ্টি এই ছেলে, একদম রাজকুমারের মতো। তবে এটাই কি সেই ছেলে? কি যেন নাম, হ্যাঁ, সাফওয়ান। সিরাতকে বিয়ে কর বিয়ে কর বলে সে কম মাথা খায়নি, অথচ মেয়ে তাকে না জানিয়ে বিয়ে করে ফেললো। সে মনে মনে বেশ খুশি হলো। তবুও মেয়ের লুকিয়ে যাওয়া কথাটা মনে হতেই কষ্টে বুকটা মোচড় দিল। তায়ামা খানমকে কাঁদতে দেখে প্রমুখ গলা খাকারি দেয়, সোজা হয়ে দাঁড়িয়ে বলে, সিরাত কোথায়? তায়ামার হুঁশ ফিরল, চোখের পানি মুছে পড়ল। বাবা, তোমার নাম কি সাফওয়ান? প্রমুখের এতক্ষণে চাঙ্গা মেজাজ মুহূর্তেই উবে গেল মুখ থেকে। সে কি ভুল শুনল? ওই অসভ্য ছেলের কথা শাশুড়িও জানে? এতই বিড়ি ছিল দুজনের মাঝে? সে ভেতরে ভেতরে জ্বলে উঠে বলে, আমি কোনো বেকুব পুরুষ নই শাশুড়ি আম্মা। সাফওয়ান হলো ভণ্ড, ওর সাথে আমার তুলনা দিলেন? ছি ছি শাশুড়ি আম্মা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। হঠাৎ করেই আমাদের মাঝখানে উদয় হয়েছিল, ব্যাস কাটা উঠিয়ে জঙ্গলেই ফেলেছি। ওর স্থান সেখানেই। আপনার মেয়েকে কালকে যা তা কথা শুনিয়েছে। ওই ছেলে একটা প্রতারক, একবার হাতের নাগালে পাই ছিঁড়ে ফেলবো। কথা বলে একটু নিঃশ্বাস ফেলে। প্রমুখ লাজুক গলায় আবারও বলল, আমি আপনার একটি মাত্র মেয়ের জামাই, নাম আমার ইশতিরাজ চৌধুরী প্রমুখ। প্রমুখ? তুমি প্রমুখ হলে সাফওয়ান সে কোথায়? আর সিরাতকে কি বলেছে কাল? ছেলেটা অনেক ভালো, সিরাত আমাকে বলেছিল। তোমার কথা তো কোনোদিনই বলেনি। সাফওয়ানের কথা জেদ করে বলেছে আম্মা। তখন আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল, তাই রাগের বসে সাফওয়ানের সাথে ঘুরঘুর করেছে আপনার মেয়ে। কালকে বেটাকে এমন শিক্ষা দিয়েছি আর জীবনেও সামনে আসবে না। সিরাত লজ্জায় আমার কথা বলতে পারছে না আপনাকে, তাই আমাকেই আসতে হলো। তায়ামা খানম বুঝলো সব, মনে মনে একটু হলেও বিশ্বাস করলো। মলিন হাসলো সে। প্রমুখ চোরা চোখে তাকিয়ে লক্ষ্য করলো সে হাসি, অমনি বলল, ও শাশুড়ি আম্মা, মেয়ের জামাইয়ের পা ব্যথা হলে আপনার শান্তি লাগবে? আর কত ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখবেন? কথা শেষেই বেশ অবাক হওয়ার ভান করে বলল, আচ্ছা, আপনি কি আমায় পরীক্ষা করছেন? দেখুন, সিরাতকে ভালোবাসি বলেই আমার কাছে নিয়ে যেতে এসেছি। এবার আমার বউকে দিয়ে দিন। এমন ছেলে সারা বাংলাদেশেও পাবেন না। আমি তো চিন্তাই করে পাচ্ছি না সিরাতের কপাল কি সুইট। কথা বলে কবিরাজ জুলেখার দিকে তাকিয়ে বলে, কিরে, কপাল সুইট না? এতক্ষণ এরা দুজন দর্শক হয়েই কথা শুনছিল তাদের। প্রমুখের কথায় হোঁশ ফিরতেই অবরত মাথা ঝাঁকায় দুজন। তায়ামা খানম হাসলো, মিষ্টি হেসে তাদের ভেতরে আসতে বলে,
সোফায় বসতে দেয় তিনজনকে। কবিরকে ইশারায় কাজীকে ডেকে আনতে বলে প্রমুখ। তাইমা খানম লেবু শরবত করে প্রমুখের হাতে দিতেই সে বলে, সিরাতকে দেখছি না, কোথায় সে? তাইমা খানম তপ্ত শ্বাস ফেলে নরম গলায় বলে,